This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। রাত 11টা মানে নিউজ অ্যাট 11। নিউজ অ্যাট 11-এ অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনভর ঘটে যাওয়া সেই সমস্ত খবরের দিকে আমরা আবারও নজর রাখবো উইথ লেটেস্ট আপডেট। প্রথমেই যে খবর দিয়ে আজকে নিউজ অ্যাট 11 শুরু করছি, বোমা পড়তে চলেছে বলে এক প্রকার ভবিষ্যৎবাণী করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এবার সেই বিষয়ে পাল্টা জবাব দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে নিজের এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাণ সংশয়ের আশঙ্কাও তিনি প্রকাশ করেছেন। নাম না করে বিজেপিকে ডেঞ্জারাস বলেও আখ্যা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। শুরুতে এমন একটা বোম পড়বে, তৃণমূল বেসামাল হয়ে যাবে, নিশ্চিন্ত থাকুন। তৃণমূল কুল কিরানা পাবে না, সেই ব্যবস্থার দিকে যাচ্ছে, অপেক্ষা করতে থাকুন। বিতর্কের সূত্রপাত শুভেন্দুর এই মন্তব্য দিয়ে। কেন বললেন বোম পড়ার কথা? সোমবার হাইকোর্টে এসএসসি মামলার রায়ের কথা মাথায় রেখেই কি? না, আমি কোর্ট নিয়ে কিছু বলবো না। আমি তো রাজনৈতিক বিস্ফোরণ বলছি। কাকুর মিলে গেছে, ওটা তো ভাইপো বিপদে পড়বে। নিয়োগ মামলা নিয়ে বলতে চাননি, অথচ বিধেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তৃণমূলও পাল্টা দেয়। আমরা এর আগে অনেক দেখেছি, 12ই ডিসেম্বর, 14ই ডিসেম্বর, 21শে ডিসেম্বর, এই দিনগুলো এই মাননীয় ভদ্রলোকই দিয়েছিলেন। এই ধরনের ডেট দেওয়া, মানুষকে একটা ধমক চমক দেওয়া, এগুলো আমরা আগেও দেখেছি। এতে কোনো মানুষের কোনো গুরুত্ব নেই। তৃণমূলের প্রাক্তন সাংসদ গুরুত্ব না দিলেও রবিবার আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী নিজেই, যদিও নাম না করেই। মনে রাখবে, ওপরের দিকে থুতু ফেললে থুতুটা নিজের গায়ে লাগে। বোমা ফাটালে জবাবটা হবে কালি পটকা দিয়ে, কারণ গুরুত্ব তোমাদের আমরা দিই না। উত্তরবঙ্গের সভা থেকে প্রাণনাশের আশঙ্কার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। এই যে বোমা টোমা ফাটানোর কথা বলছে না, আমিও টার্গেট, অভিষেকও টার্গেট। এরা আমাদের জীবন পর্যন্ত নিয়ে নিতে পারে, এত ডেঞ্জারাস এরা। তাই মনে রাখবেন, নিজেদের নিরাপত্তা নিয়ে আমরা কখনো ভাবি না, আমরা মানুষের নিরাপত্তা নিয়ে ভাবি। কেউ কারো নাম করছেন না, অথচ জোরদার তরজা। বলছি আমি বোমা ফাটাবো, বোমাটা কি মেরে ফেলার বোম? সাহস থাকলে আজই বলো। আমি বলেছি সপ্তাহের শুরুতে যে অবস্থা হবে তাতে পিসি ভাইপো বেসামাল হবে। মনে রাখবে, আমরা বোমের বদলে বোম মারি না, আমরা বোমের বদলে রবীন্দ্রসঙ্গীতের ভাষায় বলি, আরো আলো, আরো আলো। এই প্রাণ ভরিয়ে, তৃষা হরিয়ে, আরো 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 দাও প্রাণ। মুখে মুখে বোমাবাজি, গরম কি আরো বাড়াবে রাজনীতি? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। যুযুধান দুপক্ষের বাগযুদ্ধে হঠাৎ এই বোমাবাজির কথা কেন? শুরুটা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। শনিবার শুভেন্দু বলেন, সপ্তাহের শুরুতেই এমন বোমা পড়বে তৃণমূল বেসামাল হয়ে যাবে। সপ্তাহের শুরুতে মানে কালই একটা ইভেন্ট রয়েছে। এসএসসি মামলায় রায় দেবে কলকাতা হাইকোর্ট। এতদিন সিবিআই দুর্নীতি নিয়ে নানা দাবি করেছে। ওএমআর জালিয়াতির কিছু নথিও দেখিয়েছি আমরা। এবার কি হবে? দুর্নীতি করে যারা চাকরি পেয়েছেন ঢাকি সমেত বিসর্জন হবে কি? রায় যাই হোক, রাজনীতির সমুদ্রে ঢিল পড়ল বলে। 2016 সালে হাই স্কুলে শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষা নেয় এসএসসি। নিয়োগ শুরু হতেই বেনিয়মের অভিযোগ। বঞ্চিতরা আদালতে দ্বারস্থ হওয়ার পর একের পর এক অনিয়ম সামনে আসে। শেষমেশ সুপ্রিম কোর্টের নির্দেশে মামলা শুনে কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ। সোমবার রায় শোনাতে চলেছে সেই বেঞ্চই। কোথায় কোথায় কি কি অভিযোগ সামনে এসেছে একবার দেখে নেওয়া যাক। নবম দশম র্যাঙ্ক জাম্পের তালিকায় পরে নাম থাকলেও চাকরি হয়ে গিয়েছে। 185 জনের ক্ষেত্রে র্যাঙ্ক জাম্পের হদিশ। এর মধ্যে 63 জন এখনো চাকরিতে বহাল। 952 জনের চাকরিতে ওএমআর জালিয়াতি। এর মধ্যে রয়েছেন সাদা খাতা জমা দেওয়া চাকরিরতরাও। একাদশ দ্বাদশ র্যাঙ্ক জাম্পের তালিকায় পরে নাম থাকলেও চাকরি হয়ে গিয়েছে। 39 জনের চাকরিতে র্যাঙ্ক জাম্পের হদিশ। 907 জনের চাকরিতে ওএমআর জালিয়াতি। এর মধ্যে রয়েছেন সাদা খাতা জমা দেওয়া চাকরিরতরাও। গ্রুপ সি 381 জনের চাকরিতে র্যাঙ্ক জাম্পের হদিশ। 3400 জনের চাকরিতে ওএমআর জালিয়াতির হদিশ, এখানেও সাদা খাতা। গ্রুপ ডি 609 জনের চাকরিতে র্যাঙ্ক জাম্পের হদিশ।
2823 জনের চাকরিতে ওএমআর জালিয়াতির হদিশ। লোকসভা ভোটের মধ্যে কলকাতা হাইকোর্টের রায় কি চাপ বাড়বে শাসক দলের? অযোগ্যদের জায়গায় চাকরি পাবেন ধর্নায় বসে থাকা চাকরি প্রার্থীরা? তাহলে তো অযোগ্যদের চাকরি বাতিল হতে হবে, সেই সম্ভাবনা কতটা? ওএমআর জালিয়াতির জন্য 4000-এরও বেশি শিক্ষক চাকরি হারাবেন। র্যাঙ্ক জাম্প, মেয়াদোত্তীর্ণ প্যানেল থেকে নিয়োগ সহ অন্যান্য বেনিয়মের চাকরি বাতিল হলে চাকরি যাবে 10,000-এরও বেশি। পুরো প্যানেল বাতিল হলে প্রভাবিত হবে অন্তত 25,000 শিক্ষকের পরিবার। বিচারপতি দেবাংশু বসাক পর্যবেক্ষণে পুনর্মূল্যায়নের সম্ভাবনা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তা কি সম্ভব? পুনর্মূল্যায়ন করতে হলে এসএসসির ভরসা স্রেফ সিবিআই এর বাজেয়াপ্ত করা ওএমআর, কারণ এসএসসির কাছে নিজস্ব ওএমআর নেই। নতুন করে কি পরীক্ষা নেওয়া হতে পারে? তেমন পরিকল্পনা এখনো পর্যন্ত নেই এসএসসির। দুর্নীতি উদ্ঘাটন করতে সম্পূর্ণরূপেই এতদিন অসহযোগিতা করেছে সরকার। এইবার সরকার সহযোগিতা করবে কোর্টকে, এবং যারা দুর্নীতির কারণে বঞ্চিত হয়ে বসে আছে তাদেরকে চাকরি পেতে সরকার সাহায্য করবে, কমিশন এগিয়ে আসবে, এটাই আমরা আশা রাখছি। আমরা আশাবাদী যোগ্য চাকরি প্রার্থীরা যারা এতদিন ধরে বঞ্চিত ছিলেন তারা সুবিচার পাবেন এবং অযোগ্যদের সরিয়ে যোগ্যরা সেই স্তরে চাকরি পাবেন, এবং যারা এই যোগ্যদের বঞ্চিত করলো তাদের প্রত্যেকের শাস্তি হবে। মানবিক না, এখানে একটা শিক্ষাক্ষেত্র জড়িত। শিক্ষাক্ষেত্র মানে যেখানে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করছি, সুতরাং সেইটা চিন্তা করে অবশ্যই কালকে রায় দানের পর যেটা আমি চাইবো বিচারকের রায়ের থেকে এই রকম জায়গাও থাকবে, এই ছেলে মেয়েগুলো তাদের একটা চাকরির ব্যবস্থা, তারা যাতে বিভিন্ন স্কুলে চাকরি পায় এবং স্কুল শিক্ষাটা পশ্চিমবঙ্গে বাঁচে। মহামান্য বিচারপতির প্রতি পূর্ণ আস্থা রয়েছে, তিনি কালকে এরকমই একটা রায়দান দেবেন। যারা অযোগ্য, যারা টাকার বিনিময়ে চাকরি করছে, যারা সাদা গোল্লা পাকিয়ে চাকরি করছে, যারা ফেল করে চাকরি করছে, তাদের নিপাত যাবে, এবং যোগ্যরা আজকে 1134 দিন ধরে এই রাস্তায় এই তাপপ্রবাহের ভিতর দিয়ে রাস্তায় হন্যে ঘুরে বেড়াচ্ছে চাকরির জন্য, তারা যোগ্য জায়গায় পৌঁছানোর ব্যবস্থা মাননীয় বিচারপতি কালকে করবেন। কালকে কলকাতা হাইকোর্ট কি এদের কোনো দিশা দেখাবে, নাকি আবারও এই মামলা সুপ্রিম কোর্টে গড়াবে, সেদিকে আমাদের নজর থাকবে। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। তাপমাত্রার পারদ চড়ছে ভোট যুদ্ধের উত্তাপ। বাংলায় এসে যে প্রচারের উত্তাপ আরো বাড়িয়ে দিলেন রাজনাথ সিং। তৃণমূল কংগ্রেসকে অল আউট অ্যাটাক করলেন, বললেন বাংলা জুড়ে অরাজকতার পরিবেশ। সন্দেশখালীর ঘটনা মানবতার পক্ষে লজ্জার। একের পর এক ইস্যুতে সুর চড়ালেন প্রতিরক্ষা মন্ত্রী। জবাব এলো মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেও, শোনাবো আপনাদের। অস্ত্রের নাম সন্দেশখালী। নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ রাজ্যে প্রচারে এসে বারবার যে ইস্যুতে সরব হয়েছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। তৃণমূলকে অল আউট অ্যাটাকে বারবার টেনে এনেছেন সন্দেশখালীর নির্যাতন থেকে শাহজাহান শিবুদের জবরদখলের প্রসঙ্গ। এবার মুর্শিদাবাদে প্রচারে এসে সেই অস্ত্রেই শান দিলেন রাজনাথ সিং। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে বিঁধলেন প্রতিরক্ষা মন্ত্রী। केवल यहां पर गुंडे बदमाशों के हौसले बुलंद हैं, और संदेशखाली की जो घटना हुई है मेरे बहनों भाइयों, मैं कहना चाहूंगा भारत की ही नहीं दुनिया में जिन लोगों ने इस संदेशखाली घटना के बारे में सुना है, पूरी मानवता ही शर्मसार हुई है। দুর্নীতির অভিযোগে 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্র। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগকে সামনে রেখে প্রচার সভায় সরব হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। এই আবহেই বাংলায় বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রীয় বরাদ্দের সঠিক ব্যবহার হচ্ছে না বলে সরব হলেন রাজনাথ সিং। यहां पर के औद्योगिकरण इंडस्ट्रियलाइजेशन के लिए भी हमारी गवर्नमेंट ने पैसा दिया, एक यहां पर इंडस्ट्रियल इंस्टीट्यूट बनाने के लिए पैसा दिया, कहां चला गया पैसा? मैं ममता दी आपसे यह पूछना चाहता हूं। একই দিনে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের সভায় কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূল সুপ্রিমো। অস্ত্র করলেন আবাস প্রকল্পকে। বড় ডাকাত বিজেপি বলে কিনা আমরা আবাস করতে দিইনি। 42 লক্ষ আবাস আমরা তৈরি করেছি বাংলায়। যদি সত্যি হয় কান মুলে ক্ষমা চাইবেন। তো কিছু ছানবিন করে 350 সেন্ট্রাল টিম এসছে। 42 লক্ষ আমরা আগে করেছি বাড়ি, আরো 11 লক্ষ করবার জন্য। আর বাড়ির টাকা একা সেন্ট্রাল গভর্নমেন্ট দেয় না, আমাদেরও অর্ধেক দিতে হয়। আর আমাদের যে টাকাটা তুলে নিয়ে যায় মাছের তেলে মাছ ভাজে, দিতে বাধ্য। সিএএ থেকে এনআরসি,
বাংলায় প্রচারের উত্তাপের সঙ্গে পাল্লা দিয়ে চড়ছে নাগরিকত্ব ইস্যু। রবিবাসরীয় হেভিওয়েট প্রচারেও যার আঁচ থাকলো, আরও চড়ল সংঘাতের সুর। ममता दी आप कहती हैं कि हम नागरिकता के कानून को पश्चिम बंगाल में लागू नहीं करेंगे। ममता दी, मैं कहना चाहता हूं, अब आप जा रहे हैं, भारतीय जनता पार्टी पश्चिम बंगाल में आ रही है, नागरिकता का कानून हम लागू करके रहेंगे। बीजेपी बोलছে করতে হবে, আমরা বলছি হবে না। বলছে এনআরসি করার আমি নাকি কে? আমি নাকি কোন হরিদাস পাল? আমি বলি আমি হরিদাস পাল নয়, তুমি নয় গুরুদাস পাল। এনআরসি করার অধিকার আমার রাজ্য সরকারের আছে। আমি যদি করতে না দিই, কারো ক্ষমতা নেই করবার, আমি করতে দেব না। অধীর চৌধুরীর জেলায় সভা করলেও তার নাম নেননি রাজনাথ সিং। তবে একই দিনে কলকাতা প্রেস ক্লাবে বিমান বসুকে পাশে বসিয়ে তৃণমূল বিজেপি আঁতাতের চাঞ্চল্যকর দাবি করলেন অধীর রঞ্জন চৌধুরী। কংগ্রেস এবং বামের এই আসন সমঝোতা নির্বাচনী জোট এ বাংলায় ভালো ফলাফল করতে পারলে তাসের ঘরের মতন গোটা তৃণমূল দল ভেঙে পড়বে, আপনি মিলিয়ে নেবেন আমার কথা। সেই দিন দিদিকে বাঁচার জন্য, দিদিকে মুখ্যমন্ত্রী থাকার জন্য তৃণমূলের যা কিছু অবশিষ্ট বিজেপির সঙ্গে আঘাত করে নীতিশ কুমারের মতন এ বাংলায় দিদির সঙ্গে বিজেপির জোট হয়ে না সরকার গঠিত হয়, অবাক হবেন না। গরম কড়াইয়ে ফুটছে বাংলা, চড়ছে ভোটের উত্তাপও। রবিবাসরীয় প্রচার যুদ্ধে যার পারদটা এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দিলেন হেভিওয়েটরা। রূপক সরকার, কৌশিক ঘোষ, সৌরভ গুহর রিপোর্ট, TV9 বাংলা। সিএকে সমর্থন করার কথা বলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মতুয়া অধ্যুষিত রানাঘাটের সভা থেকে চ্যালেঞ্জের সুরে অভিষেকের বার্তা, তিনি সিএএ কে সমর্থন করতে পারেন, তবে তার জন্য বিজেপিকে একটি শর্ত মানতে হবে। কোন শর্তের কথা বললেন তৃণমূল সেনাপতি, দেখাবো আপনাদের। বঙ্গে ভোট যুদ্ধের আঁচে ফুটছে নাগরিকত্ব ইস্যু। সিএএ কার্যকর হওয়ার পর থেকেই বিরোধিতার সুর আরও তীব্র করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের ইস্তেহারও গুরুত্ব পেয়েছে বিরোধিতার বিষয়টি। সপ্তমে কেন্দ্র রাজ্যে নাগরিকত্ব সংঘাত। বিজেপি বলছে করতে হবে, আমরা বলছি হবে না। এনআরসি করার অধিকার আমার রাজ্য সরকারের আছে। আমি যদি করতে না দিই, কারো ক্ষমতা নেই করবার, আমি করতে দেব না। সংঘাতের এই আবহেই সিএএ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়। মতুয়া অধ্যুষিত রানাঘাটে প্রচারে গিয়ে নাগরিকত্ব আইনকে সমর্থনের কথা বললেন তৃণমূল সেনাপতি। তবে তার জন্য চাপালেন শর্ত। 7 দিনের মধ্যে নাগরিকত্ব দিন, আর নোটিফিকেশন করে কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তর যদি বলে যে ভারতবর্ষে আমরা সিএ এর পর এনআরসি করব না, অভিষেক বন্দ্যোপাধ্যায় সিএ কে সমর্থন করবে, আমি বুক ঠুকে বলে গেলাম। নতুন চ্যালেঞ্জ ছোড়ার সঙ্গে সিএএ কে পদ্ম শিবিরের ফাঁকা আওয়াজ বলে মোদী সরকারকে বিঁধেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরা মিথ্যে কথা বলে, এরা জুমলাবাজি, এরা জুমলাবাজদের দল। কথা হচ্ছে কিভাবে নাগরিকত্ব দেওয়া হবে, আলটিমেট রেজাল্টটা কি, নাগরিকত্ব দেওয়া হলো কি হলো না, এই বিষয়ে আমাদের কনসেন্ট্রেট করা উচিত। সমস্ত উদ্বাস্তুরা যারা 14 সালের আগে এসেছেন তারা প্রত্যেকে নাগরিকত্ব পাবে 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 পাবে। অভিষেক ব্যানার্জিও আটকাতে পারবেন না, মমতা ব্যানার্জিও আটকাতে পারবেন। হিন্দুরা যেন নাগরিকত্ব না পায়, তাদেরকে বাংলাদেশ আবার তাড়িয়ে দেওয়া হয়, সেইটাই অভিষেক ব্যানার্জি চাইছেন। আমরা ওটা হতে দেব না। বনগাঁ, রানাঘাট সহ কয়েকটি কেন্দ্রে নির্ণায়ক মতুয়া ভোট। সিএএ কার্যকর করার দীর্ঘদিনের দাবি ছিল মতুয়া সম্প্রদায়ের বড় অংশের। অবশেষে 24-এর মহাযুদ্ধের আগে সিএএ কার্যকর হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের ব্যাখ্যা, যা অ্যাডভান্টেজ দিচ্ছে বিজেপিকে। সেই হাওয়া ঘোরাতেই কি নাগরিকত্ব ইস্যুতে চ্যালেঞ্জের সুরে চমকের বার্তা তৃণমূল সেনাপতির? নদিয়া থেকে মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা। উত্তরবঙ্গে নিজের কেন্দ্রের ভোট মিটতেই সোজা হাজির দক্ষিণবঙ্গে। সন্দেশখালীর বিজেপি প্রার্থী রেখা পাত্রর সমর্থনে প্রচারে হাঁটলেন কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। মাতৃশক্তিকে সমর্থন করবেন সন্দেশখালীর মানুষ। রেখা পাত্রর জয় নিয়ে আত্মবিশ্বাসী কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। আপনার লোকসভা কেন্দ্রের নির্বাচনের পর আরেকটা প্রচারে রেখা পাত্রকে সাথে নিয়ে কি বলবেন? দেখুন, আপনারা জানেন যে সন্দেশখালীর কি ঘটনা ঘটেছিল এবং তার যোগ্য জবাব যারা দিতে পেরেছে তাদের মধ্যে অন্যতম আমাদের এখানকার প্রার্থী রেখা পাত্র।
স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস সমগ্র পশ্চিমবঙ্গকেই তারা কিন্তু সন্দেশখালী মডেল করে তুলেছে। যে কারণে যে মায়েরা লড়াই করেছে, যে বোনেরা এখানে লড়াই করেছে, যে মাতৃশক্তির উদ্ধার এখানে হয়েছে, তাদের পাশে এসে দাঁড়িয়েছি এবং নিশ্চিতভাবে বলতে পারি এই লোকসভা কেন্দ্র থেকে রেখা পাত্র বিপুল ভোটে জয়যুক্ত হবে এবং সাধারণ মানুষ, এখানকার সাধারণ মানুষ কিন্তু দুহাত ভরে রেখা পাত্রকে আশীর্বাদ করবে। এই যে সন্দেশখালী এলাকা একাধিক অভিযোগ তদন্ত করছে সিবিআই স্বরাষ্ট্র দপ্তরের অধীনে, বিশেষ কোনো মেসেজ কি দেবেন মানুষজনকে? দেখুন, তদন্ত এটা একটা আমি বলবো যে যেহেতু এটা একটা জুডিশিয়াল ম্যাটার, সাবজুডাইজ রয়েছে, আমি এই ব্যাপারে কিছু বলবো না। তবে নিশ্চিতভাবে বলতে পারি যারা মায়েদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলবে, যারা মায়েদেরকে অপমানিত করবে, যারা মায়েদের সম্ভ্রম লুট করবে, তাদের উচিত বিচার হবে। তারা যে অন্যায় করেছে তার শাস্তি তাদের পেতে হবে, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। দীর্ঘদিন পরে বামেদের প্রচারে বরানগরে গৌতম দেব, সুজন চক্রবর্তী এবং তন্ময় ভট্টাচার্যর হয়ে প্রচারে নামেন সিপিএম নেতা গৌতম দেব। এতগুলো মানুষ কি বৃথা পরিশ্রম করছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এবং দুজন আমাদের পার্টির ইম্পর্টেন্ট লিডার রাজ্য স্তরে নতুন যে হিসেবে আমরা ডেভেলপ করাচ্ছি পার্টির, সুজন, তন্ময়, তার অন্যতম আরও আছে, আরও ইয়াং লিডার ডেভেলপ করেছি, আমরা করছি, সেটাতে ভালো হবে পার্টি। জমি প্লটিং করতে মাঠ দিয়ে রাস্তা, গ্রামবাসীদের বাধায় কাজ বন্ধ হয়েছে। কোন্নগরের কানাইপুর গ্রাম পঞ্চায়েতের নপাড়া এলাকার ঘটনা এটি। রবিবার মাঠে খেলা চলাকালীন রাস্তা তৈরির কাজ শুরু হয়। খবর পেয়ে ঠিকাদারকে ঘিরে ধরেন গ্রামবাসীরা। পঞ্চায়েতের তৃণমূল সদস্যর দিকেই আঙুল তোলেন ঠিকাদার। মাঠের ওপর দিয়ে রাস্তা তৈরি কোনো বিষয় নেই, যদিও সেই কথা অস্বীকার করেছেন পঞ্চায়েত সদস্য নন্দুলাল নস্কর। ব্যক্তিগত স্বার্থে রাস্তা করতে দেবেন না অনড় গ্রামবাসীরা। আনঅথরাইজ লোক আনঅথরাইজ ওয়েতে, তার কাছে কোনো উইদাউট ডকুমেন্টস নেই, পঞ্চায়েতের কোনো ওয়ার্ক অর্ডার নেই, আনঅথরাইজ লোক একটা রাস্তা তৈরি করে এবং সেখানে বলে একটা 12 ফুটের রাস্তা। আমরা দীর্ঘদিন ধরে জানি এখানে কোনো রাস্তা এখানে নেই। কোনো রকম মাঠ দখল, অন্তত আমি 6 বছর সদস্য আছি, এরকম ঘটনা ঘটেনি কো, আর আগামী দিনেও ঘটবে না। এখন আমি 4-5 বছর সদস্য থাকবো, যে কোনো মাঠ দখল হয়ে যাবে বা কারো বাড়ি দখল হয়ে যাবে বা কারো জমি দখল হয়ে যাবে, এরকম কাজ আমি বেঁচে থাকতে করতে পারবো। রানীগঞ্জের 90 নম্বর ওয়ার্ডের সবজি মার্কেটে ভয়াবহ আগুন লেগে গিয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত প্রায় 40টিরও বেশি দোকান। আর এই দুর্ঘটনাকে কেন্দ্র করেই তুমুল বাকবিতণ্ডায় জড়িয়েছে তৃণমূল কংগ্রেস এবং সিপিএম। ঘটনাস্থলে সিপিএম এর প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী পৌঁছতেই গো ব্যাক স্লোগান দিতে শুরু করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। পাল্টা তৃণমূলকে চোর চোর বলে চিৎকার করতে শুরু করেন বাম সমর্থকরা। তৃণমূলের বড় চেয়ারম্যান মোজাম্মেল শাহজাদার সঙ্গে তর্কাতর্কি বেঁধে যায় সিপিএম এর প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরীর। দুপক্ষের ধস্তাধস্তি সামাল দেয় পুলিশ। এই রানীগঞ্জের সবজি মার্কেটে একটা আগুন লেগেছিল, তো আমাদেরকে যথাসময়ে ফোন করে আমরা ফোন পেয়ে ঠিক টাইমে আমরা প্রথমে একটা ফায়ার টেন্ডার নিয়ে স্পটে হাজির হই। আমরা যখন এখানে উপস্থিত হলাম দেখলাম কি একটা ভয়ঙ্কর আগুন, মানে সবজি মার্কেটটা একটা অংশ দাও দাও করে চলছে। ঠিক আছে, আমরা 10 মিনিটের মধ্যে মোটামুটি আগুনটাকে কন্ট্রোল করলাম, যাতে আগুনটা স্প্রেড না হয় আর ক্ষয়ক্ষতি না হয়, আমরা সেই চেষ্টা করেছি। এই সময় দেখা যায় যে আমাদের ফায়ার টেন্ডারে জল কমে আসে, আমরা দ্বিতীয় ফায়ার টেন্ডার নিয়ে আসি এবং এই মুহূর্তে আমরা আগুনটা পুরো নিভে ফেলেছি। চন্দ্রযান 3-এর সাফল্যের জন্য ইসরো চেয়ারম্যান সোমনাথ এসকে সম্মানিত করল পিসি চন্দ্র গ্রুপ। 31তম পিসি চন্দ্র পুরস্কার পেলেন ইসরো চেয়ারম্যান। সায়েন্স সিটি অডিটোরিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিসি চন্দ্র গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর AK চন্দ্র, ডেপুটি ম্যানেজার অমিতাভ চন্দ্র ও সংস্থার ডিরেক্টর উদীপ্ত চন্দ্র। যারা চন্দ্রযানের জন্য কাজ করেছিলেন তাদের জন্য এই সম্মান। পুরস্কার নিয়ে মন্তব্য ইসরো চেয়ারম্যান সোমনাথ এসের। Gaganyaan are just one of the many programs that we have. The primary objective of our space program today is to expand the overall horizon in a big manner. So all of you know that our role in the overall space sector in terms of economic activities is hardly 2% of the global space economy.
So our first goal is to expand the global space economic activity, our share, from 2% to 10%.